মহাসংকটে ডক্টর ইউনূসের সরকার। হ্যাঁ, আর এই সংকটটা সৃষ্টি হয়েছে মূলত যাত্রার থেকেই। সেই যাত্রালগ্নে বিশেষ করে সংস্কার নিয়ে যে কমিটিটা হয়েছে, আমার অপিনিয়নটা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই সংস্কার কমিশনের সভাপতি হওয়াটাই ছিল তার ভুল সিদ্ধান্ত। সেখানে আলী রিয়াজ সাহেব ভাইস প্রেসিডেন্ট আছেন, তবে আমি মনে করি সেখানে যদি আলী রিয়াজকেই সভাপতি করে করা হতো এবং তিনি যে রিপোর্টটা দিয়েছেন, তখন এই জায়গায় ডক্টর ইউনূসের স্বাক্ষর করার প্রয়োজন পড়তো না। যাই হোক, আসছি মূল আলোচনায়। সংকটটার যেটা হয়েছে সেটা থেকে উত্তরণের পথটা কি? এই সংস্কার নিয়ে শুরুর থেকে আমরা দেখছি যে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য। সেই মতপার্থক্যেরই এক পর্যায়ে ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিলেন যে যে বিষয়ে আমরা ঐকমত্য হব সেগুলাই গ্রহণ করা হবে এবং বাকিগুলা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যে কোন দল কোনটার বিপক্ষে অবস্থান নিয়েছে বা তাদের নোট অফ ডিসেন্ট আছে। সেই মোতাবেকই আসলে আলোচনাটা এগুলো, কিন্তু মাঝে এক পর্যায়ে এসে যখন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, তখন নোট অফ ডিসেন্ট সব দলই দিল। বিশেষ করে বিএনপির নোট অফ ডিসেন্টের সংখ্যাটা বেশি। এটার প্রেক্ষাপটে যখন আলী রিয়াজ সাহেব এটার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করলেন, তিনি যে রিপোর্টটা যে বিষয়গুলোতে ঐকমত্য হলো প্লাস যে নোট অফ ডিসেন্ট সহই তার এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা ছিল, তিনি সেটা না করে কি করলেন, নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে মূলত প্রধান উপদেষ্টার কাছে দিলেন এবং প্রধান উপদেষ্টাও স্বাক্ষর করে দিলেন। এখন রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন পথে অবস্থান সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেই সংকটটা ডক্টর ইউনূসের জন্য আরেকটু বড় সংকটের দিকে নিয়ে যাচ্ছে। অলরেডি তিনি সংকটে আছেন রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান নিয়ে, এখন সেই সংকটটা যেন আরো গভীর হচ্ছে। সেই গভীর সংকট থেকে উত্তরণে আসলে তাকে কি করতে হবে? যে গর্তের মধ্যে তিনি বা যে ব্ল্যাক হোলের মধ্যে তিনি পড়ে গেছেন, সেখানে যদি তিনি নিজের থেকে বা তার সরকার বা উপদেষ্টা পরিষদ নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোকে মোটিভেট করা বলুন বা ডিকটেট করা বলুন, আমি দুইটা শব্দ ইউজ করলাম, করতে যান তারা, আমার অপিনিয়ন হচ্ছে সেখানে সমস্যাটা আরো বাড়তেই থাকবে। যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টে অবশ্যই আপত্তি জানিয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি। অবশ্য এই রিপোর্টটা এমনও হতে পারতো যে অনেকগুলো বিষয়ে আপত্তি জানাচ্ছে জামাত বা এনসিপিও বা আরো অন্যান্য দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে মূল বলা হতে পারে যে সংখ্যায় রাজনৈতিক দলগুলো হয়তো বা মেনে নিচ্ছে ওইটা, কিন্তু সংখ্যা দিয়ে তো ওইভাবে আসলে গণতান্ত্রিক বিচারগুলো হয় না। একটি দলের তার যে কতটুকু অবস্থান আছে সমাজে সেটা নির্ভর করে তার সমর্থকদের ওয়েট দিয়ে, আমি বুঝাতে চাচ্ছি তার রাজনৈতিক অবস্থান এবং সংখ্যানুপাত দিয়ে। এখন যদি উপদেষ্টা পরিষদ এখানে কি করে আর নতুন করে তারা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, যেটা আলী রিয়াজ সাহেব যেটা ভুল করেছেন অলরেডি, তাহলে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এখানে সমস্যাটা কিন্তু আরো বাড়তে থাকবে। তাহলে সলিউশনটা কোথায়? সলিউশনটা হচ্ছে একটাই, যেহেতু বিএনপির এই বিষয়গুলো নিয়ে অবজারভেশন আছে, কাজেই বিএনপিকেই আলোচনায় ডাকতে হবে উপদেষ্টা পরিষদের। ডক্টর ইউনূস দেরি হওয়ার আগেই, পরিস্থিতি আর গুলাটে হওয়ার আগেই তিনি বিএনপিকে ডাকা উচিত এবং বিএনপির সাথে আলোচনা করা উচিত। এখানে একটা জিনিস বলা ভালো, আমরা দেখলাম যে এই ভিন্ন অবস্থান নিয়ে আরেকটি দল জামায়াতে ইসলামী আহ্বান জানালো বিএনপিকে আলোচনায় বসতে। বিএনপি খুব স্বাভাবিকভাবে, আমাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা এটা এরকমই, যে যদি কেউ মনে করেন কিছু করার ক্ষেত্রে দেখায়, নিজের বাহবা দেখায়, তখন পারসেপশনটা এইভাবে সৃষ্টি হয় যে তারাই তো সব কিছু করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এটা হতে পারে এবং আশ্চর্যজনকভাবেও সত্য যে যখনই জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হলো আলোচনায় বসার জন্য, তখন আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এটাকে অভিনন্দনও জানানো হলো। এটি হচ্ছে আরেকটা ভুল এই সরকারের। আমি সরকারের ভুলগুলো বলছি, সরকার যেন আর কোনো ভুলে পা না দেয়। সরকারের উচিত হবে প্রথমেই বিএনপির সাথে, বড় স্টেক হোল্ডার বিএনপির সাথে আলোচনায় বসে
সমাধানে পৌঁছা। তার কারণটা হচ্ছে এখানে বিএনপিকে সাথেই বিট্রে করা হয়েছে। তার কারণ দেখুন, আপনি বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপির এই নোট অফ ডিসেন্টগুলোকে বাদ দিয়ে পরিত্যাগ করে এই রিপোর্টটা দেওয়া হয়েছে। তার মানে বিএনপির সাথে কথা রাখেনি সরকার। সরকার যদি এখানে একগুয়েমির পরিচয় দেয় এবং তারা যদি এটা নিয়ে আর তাদের পক্ষ থেকে চাপিয়ে দেয়, সংকট কিন্তু আরো বাড়তেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির এই কনসার্ন? তার কারণটা হচ্ছে অনেকগুলো বিষয় আপনারা দেখেছেন যে অযৌক্তিক দাবি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সদস্য সংখ্যা বিরোধী দল থেকে বেশি দিতে হবে, তারপরে কর্ম কমিশনে ওইখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে বিরোধী দল থেকে বেশি দিতে হবে। এটা একটা সরকার চলবে কি করে? তাছাড়া যারাই ক্ষমতায় আসুক, একটা রেসপন্সিবল দল হিসাবে অবশ্যই যে কোনো কিছুতে তার অবজারভেশন থাকতেই পারে, কমেন্টস থাকতেই পারে। যারাই ক্ষমতায় আসুক, যে দল, আমরা জানি না এখনো কে আসবে, তাহলে সেই দলকে তো জনগণ ম্যান্ডেট দিয়েছে। আপনি তার উপর ওই জনগণের ম্যান্ডেটকে অশ্রদ্ধা করে বলতেছেন বিরোধী দল থেকে সংখ্যা বেশি দিয়ে দেওয়া হবে কেন? জনগণ তো আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনাকে মেজরিটি ভোট দেয়নি বলেই তো যারা ক্ষমতায় গিয়েছে তারা তাদের মতো করে সরকার চালাবে। এইখানেও এই যে নোট অফ ডিসেন্ট বিএনপি দিতে বাধ্য হয়েছে যখন অযৌক্তিক দাবিগুলা সংযুক্ত করা হয়েছিল ওই সংস্কার কমিশনের সাথে। এখন বিশেষ করে মনে করেন যে 270 দিনের মধ্যে এটা অটোমেটিক আইনে পরিণত হয়ে যাবে। একবার বলুন তো, এটা তো অটো পাসের মতোই হয়ে গেল না? আপনার দেখা গেল কোনো কারণে বা কোনো পরিস্থিতির কারণে সেটা 270 দিনে সেটা বাস্তবায়িত হচ্ছে না। আপনি যেটা বলতে পারেন যে যৌক্তিক সময়ের ভিতরে সেটাকে আইনে পরিণত করতে হবে। তাছাড়া ওই বিষয়গুলো আইনে পরিণত হবে যে বিষয়গুলো সরকারি দল বা বিরোধী দল সকলে অক্ষমতে পৌঁছতে পারে। আপনি আপনার মতো করে একটা চাপিয়ে দিলেন আর বললেন এটাকে আইনে পরিণত করে দাও, না, এটার নাম তো সংস্কার হতে পারে না। গণতন্ত্রের প্রথম যে মটোটা বা প্রিন্সিপালটা হচ্ছে যে অ্যাগ্রি ফর ডিসএগ্রি। ভিন্ন মতের প্রতি আপনাকে আগে অ্যাগ্রি করতে হবে, আপনার মতের সাথে মিলে যাবে এমন কোনো কথা নেই। যাই হোক, এখন এটা নিয়ে যে অচলাবস্থা শুরু হয়েছে, বিশেষ করে বলা হয়েছে 1 সপ্তাহের ভিতরে, এবং আপনারা জানেন যে আগামীকালকেই সেই সময়টা কিন্তু পাড়ি দিচ্ছে। তাহলে কিছু দল আবার বলছেন তারা আন্দোলন করবেন। দেখুন, আন্দোলন করে তো আপনি পরিস্থিতি গোলাটে করতে পারবেন, কিন্তু সংস্কার তো হবে না। এই সরকার বিপদে পড়বে, কিন্তু কোনো সমাধান হবে না। সমাধান হতে হবে আলোচনার টেবিলে। আর তারা যে বলছেন একটা ক্ষুদ্র দল হয়েও আন্দোলনে নামবেন, আবার যদি বিএনপি বলে আমরাও ঠিক আছে আন্দোলনের মাঠেই থাকবো, বিএনপি তো মাঠের দল, তাহলে পরিস্থিতিটা তো অবশ্যই সংঘাতমুখর হয়ে উঠবে। আবার আওয়ামী লীগ বলছে তারা লকডাউন দেবে। তার মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, আবার আমি দেখলাম যে মার্কিন যে আপনার ফরেন হাই কমিশনের পক্ষ থেকে লোকজন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে এবং সেখানে একটা রিপোর্ট বেরিয়ে এসেছে। তারা বলছে আওয়ামী লীগকে সহ অতি দ্রুত নির্বাচন করতে হবে। তার মানে জুলাই সনদের বা জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যেই যদি অক্ষ না থাকে, তাহলে তো এই জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তি এখানে সুযোগ নেবে এবং পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করবে। বটম লাইন, পরিস্থিতি যা হবার তো হয়েছে। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেটা করতে হবে, ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টা পরিষদকে অনতিবিলম্বে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি সম্ভব হয় আগামীকালকে, কারণ আগামীকালকে সময়টা শেষ হচ্ছে, বিএনপির সাথে আলোচনায় বসা এবং এই সংকট থেকে উত্তরণ হওয়া। কারণ এটা যদি কোনোভাবে, আমি এটাই বলেই শেষ করবো, যে যদি কোনোভাবে এই উপদেষ্টা পরিষদ নিজের থেকে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেয় কিংবা কোনো দল দ্বারা প্ররোচিত হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বা নিজের থেকে মতামতকে তুলে ধরার চেষ্টা করে, তাহলে নিজের থেকে তুলে ধরা মতামত যে গণতন্ত্রের পথে ফিরে যেতে এবং বিশেষ করে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যদি না হয়, দেশ নিশ্চিতভাবে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে যাবে, গণতন্ত্রহীন হয়ে পড়বে। এবং আজকে আমি দেখলাম যে IMF সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নির্বাচিত সরকার আসার পরেই তারা কেবল ফান্ড রিলিজ করবে। সব কিছু বিবেচনায় নিয়ে আমরা বিশ্বাস করি যে উপদেষ্টা পরিষদ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেবে এবং বিএনপির সাথে আলোচনায় বসে একটা গণভোট, আমি মনে করি একটা যৌক্তিক সময়, এবং সেটা খুব স্বাভাবিক, একই দিনেই দুটা নির্বাচন হতে পারে।
জাস্ট একটা ব্যালট পেপার প্রয়োজন, কেন দুইবার এই আয়োজন? আর তাছাড়া এটা যদি আগে হয়ে যায়, জামাত সহ আরও কিছু দল বলবে যেহেতু এটা পাশ হয়ে গেছে, এইটার আলোকে আগামী নির্বাচন করতে হবে। তার মানে সমস্যাটা আরও বাড়লো, সমস্যা শেষ হওয়ার চেয়ে সমস্যাকে আরও প্রমোট করা হলো। কাজেই উপদেষ্টা পরিষদ বিচক্ষণতার পরিচয় দিন, বিএনপিকে আলোচনায় ডাকুন, আলোচনায় বসে একটা সমাধান করুন, এবং কোনোভাবেই যেন ফেব্রুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে না যায় আমাদেরকে, সেটা মনে রাখতে হবে। এ পর্যন্তই।